তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8। হ্যাঁ, নেচার অফ ম্যাটার। প্রথমে ব্যাপারটা বোঝো। মনে করো, ক্রোনোলজিটা বুঝবা। মনে করো এটা হচ্ছে একটা আহ বললাম, এগুলো মনে করো হচ্ছে লবণ। একটা বাটিতে এরকম লবণ রাখা আছে, সল্ট। সল্টের ফর্মুলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবার সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে, সোডিয়াম মানে Na, সোডিয়ামের সিম্বল হচ্ছে Na, আর ক্লোরাইড সিম্বল হচ্ছে Cl। তো যদি আমি এখানে সল্টের একটা দানা নিই, ঠিক আছে, এই দানাটা তৈরি অনেকগুলো এরকম ছোট ছোট মলিকিউলস দিয়ে। কি দিয়ে তৈরি? মলিকিউলস। এই মলিকিউলস আবার তৈরি হচ্ছে তোমার অ্যাটমস দিয়ে। মলিকিউল আবার তৈরি, মনে করো এখানে ছোট দুটা ডট দিয়ে দিই, এগুলা মনে করো অ্যাটমস। তার মানে অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল, যেটা দিয়ে তৈরি হচ্ছে মলিকিউল, আর মলিকিউল দিয়ে তৈরি হচ্ছে ম্যাটার। মনে করো এই অ্যাটমটা হচ্ছে সোডিয়ামের অ্যাটম, আর এই অ্যাটমটা মনে করো ক্লোরিনের অ্যাটম। তাহলে যখন আমি এই দুটো অ্যাটমকে জুড়ে দিচ্ছি, যখন আমি এই দুটো অ্যাটমকে জুড়ে দিচ্ছি, সোডিয়ামের অ্যাটম আর ক্লোরিনের অ্যাটমকে যদি লাগিয়ে দিচ্ছি, তাহলে যেটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা মলিকিউল। এরকম অনেকগুলো মলিকিউল এই একটা দানার মধ্যে আছে, আর এরকম অনেকগুলো দানা দিয়ে দিয়ে তুমি একটা সল্টের বাটির মধ্যে রেখেছো। কি ক্রোনোলজিটা বুঝতে পারলা ব্যাপারটা? তাহলে ম্যাটার কি দিয়ে তৈরি বলবো? ম্যাটার তৈরি হচ্ছে মলিকিউল দিয়ে, আর মলিকিউল কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে। না, অ্যাটম আর মলিকিউল একই না। যেটা যেভাবে বলছি ওইভাবে শুনবা। এইবার মনে করো আমি এখানে কিছু জিনিস লিখছি। মনে করো আমি এখানে লিখলাম হচ্ছে অক্সিজেন, তারপরে লিখলাম হচ্ছে হাইড্রোজেন, তারপরে লিখলাম মনে করো আহ কার্বন, এইরকম। অক্সিজেনের ফর্মুলা হচ্ছে O2, হাইড্রোজেনের ফর্মুলা হচ্ছে H2, কার্বনের ফর্মুলা হচ্ছে সি। এই টু বা নিচের এই নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে যে অক্সিজেনের একটা মলিকিউলে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, হাইড্রোজেনের একটা মলিকিউলে কতগুলো হাইড্রোজেনের অ্যাটম আছে, আর কার্বনের একটা মলিকিউলে কতগুলো কার্বনের অ্যাটম আছে। ভাবো এটা অক্সিজেনের মলিকিউল, তাহলে O2 মানে ওর মধ্যে দুটা অক্সিজেনের অ্যাটম আছে। H2 মানে হাইড্রোজেনের একটা মলিকিউলে হাইড্রোজেনের দুটা অ্যাটম আছে। আর কার্বন মানে হচ্ছে, কার্বনের সিম্বল সি মানে হচ্ছে কার্বনের একটা অ্যাটমে একটাই কার্বনের অ্যাটম আছে। এবার এটার কন্ট্রাস্টে আমি অন্য আর একটা জিনিস বলছিলাম। আমি বললাম কার্বন ডাই অক্সাইড, ফর্মুলা হচ্ছে CO2। তারপরে আমি বললাম ওয়াটার, ফর্মুলা হচ্ছে H2O। তারপরে আমি বললাম মিথেন, ফর্মুলা হচ্ছে CH4। মনে করো এটা কার্বন ডাই অক্সাইডের মলিকিউল, এইটা ওয়াটারের মলিকিউল,
এইটা মিথেনের মলিকিউল। তাহলে কার্বন ডাই অক্সাইডের একটা মলিকিউলের মধ্যে কার্বনের অ্যাটম একটা, দেখো কার্বনের নিচে কোনো নাম্বার নেই মানে কার্বন একটা, কিন্তু ওর সাথে কটা অক্সিজেনের অ্যাটম লেগে আছে? দুটো। অক্সিজেনের নিচে 2 লেখা আছে মানে অক্সিজেন কটা আছে? দুটো। ওয়াটারের ফর্মুলা হচ্ছে H2O, তার মানে ওর মধ্যে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেনের নিচে 2 লেখা মানে হাইড্রোজেনের অ্যাটম কটা আছে? দুটো। আর অক্সিজেনের নিচে কিছু লেখা নেই মানে অক্সিজেনের অ্যাটম কটা আছে? একটা। সেরকমই মিথেনের মধ্যে সি একটাই লেখা আছে, কিন্তু হাইড্রোজেন কটা লেখা আছে? চারটা। তার মানে ওর সাথে 4টে হাইড্রোজেনের অ্যাটম লেগে আছে। তো এটাও মলিকিউল, এগুলোও মলিকিউল, এটাও মলিকিউল, কিন্তু এই মলিকিউল আর এই মলিকিউলের মধ্যে কি ডিফারেন্স? এই মলিকিউল গুলোর মধ্যে যা অ্যাটম আছে সবই সেম। মনে করো অক্সিজেনের মলিকিউলের মধ্যে এটাও অক্সিজেন এটাও অক্সিজেন, হাইড্রোজেনের মলিকিউলের মধ্যে এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, কার্বনের মলিকিউলের মধ্যে শুধু কার্বন। তাহলে যদি সেম অ্যাটম দিয়ে কোনো মলিকিউল তৈরি হয় তাহলে সেই মলিকিউলটাকে বলে এলিমেন্ট। সেই মলিকিউলটাকে কি বলে? এলিমেন্ট। কিন্তু কার্বন ডাই অক্সাইডের একটা মলিকিউলের মধ্যে কি শুধু কার্বন আছে বা শুধু অক্সিজেন আছে? ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম আছে। হাইড্রো ওয়াটারের একটা মলিকিউলের মধ্যে কি শুধু হাইড্রোজেন আছে আর শুধু অক্সিজেন আছে, নাকি হাইড্রোজেনও আছে আবার অক্সিজেনও আছে? তাহলে কি সেম হলো না আলাদা আলাদা হলো? অ্যাটম গুলো আলাদা। তাহলে ডিফারেন্ট অ্যাটম। আগেরটাতে কি লিখলাম? সেম অ্যাটম। এটাতে কি লিখছি? ডিফারেন্ট অ্যাটমস। তো কোনো মলিকিউল যদি ডিফারেন্ট অ্যাটম দিয়ে তৈরি হয় তখন ওটাকে বলে কম্পাউন্ড। মিথেনের মধ্যে কার্বন আছে, এটা একটা আলাদা অ্যাটম, আবার হাইড্রোজেনও আছে, ওটা একটা আলাদা অ্যাটম। তাহলে ডিফারেন্ট অ্যাটম দিয়ে যদি তৈরি হয় কোনো মলিকিউল তখন ওটাকে কি বলা হয়? কম্পাউন্ড। তাহলে দেখো ম্যাটার ম্যাটার তৈরি হচ্ছে মলিকিউল দিয়ে, কিন্তু মলিকিউল আবার দুই রকমের হয়। মলিকিউল হচ্ছে দুই রকমের হয়, একটা বললাম এলিমেন্টের মলিকিউল, আর একটা হচ্ছে কম্পাউন্ডের মলিকিউল। কি বোঝা যাচ্ছে তো? এলিমেন্টের মলিকিউলের মধ্যে সবগুলো অ্যাটম সেম সেম হয়, সেম অ্যাটম। কিন্তু কম্পাউন্ডের মলিকিউলের মধ্যে আলাদা আলাদা অ্যাটম দিয়ে তৈরি। ধরো H2 আঁকাচ্ছি, ডিফারেন্ট অ্যাটম। এটুকুনি ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা। হুম। কিন্তু আরো এক ধরনের ম্যাটার হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট মলিকিউল দিয়ে তৈরি। কি বললাম? ডিফারেন্ট মলিকিউল দিয়ে তৈরি। যদি ডিফারেন্ট মলিকিউল দিয়ে তৈরি হয় তখন ওটাকে এলিমেন্টও বলে না কম্পাউন্ডও বলে না, ওটাকে বলে মিক্সচার। যেমন এক্সাম্পল, একটা বিকারের মধ্যে ওয়াটারের মলিকিউলও আছে আবার সুগারের মলিকিউলও আছে। ওয়াটারের মলিকিউল আলাদা জিনিস দিয়ে তৈরি, সুগারের মলিকিউল আলাদা জিনিস দিয়ে তৈরি, কিন্তু ওগুলো আলাদা আলাদা ভাবে আছে, কেউ কারোর সাথে লেগে নেই। তখন এটা হয়ে গেল মিক্সচার। তাহলে যদি কোনো মলিকিউল এলিমেন্ট হোক বা কম্পাউন্ড হোক তখন ওগুলোকে বলে পিওর সাবস্টেন্স। কি বলে? পিওর পিওর সাবস্টেন্স। কিন্তু যদি ডিফারেন্ট ডিফারেন্ট মলিকিউল হয় তখন বলে মিক্সচার অর ইমপিওর সাবস্টেন্স। হ্যাঁ, কম্পাউন্ডও পিওর, কারণ কম্পাউন্ডের একটা মলিকিউল এর
মানে গোটা মলিকিউল ভাবে ভেবে ভাববা। মনে করো তোমার কাছে একটা এক এক বিকারের জল আছে। এই বিকারের মধ্যে এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটাও H2O, এটাও H2O, এটাও H2O, এটাও H2O। তাহলে যদি সেম মলিকিউল হয়, কি বললাম, যদি সেম মলিকিউল হয়, সব মলিকিউল সেম, তাহলে কি সাবস্টেন্স বলবো? না না, পিওর সাবস্টেন্স। আবার মনে করো এটা আর একটা বিকার আছে, ক্লোজড বিকার, এখানে একটা মলিকিউল, এখানে একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা এটার মধ্যে O2, এটার মধ্যে O2, এটার মধ্যে O2, এটার মধ্যে O2, তো এটাও পিওর। কিন্তু এটা কোন ধরনের পিওর সাবস্টেন্স? এলিমেন্ট। আর এটা কোন ধরনের পিওর সাবস্টেন্স? কম্পাউন্ড। যদি মলিকিউল গুলো সেম হয় তাহলেই পিওর সাবস্টেন্স। এবার মলিকিউল গুলো একই অ্যাটম দিয়ে তৈরি না আলাদা অ্যাটম দিয়ে তৈরি, তখন দেখতে হবে এলিমেন্ট না কম্পাউন্ড। বুঝলা? যদি সব মলিকিউল সেম হয় তাহলে পিওর সাবস্টেন্স। কিন্তু এখানে দেখো তো, এই মলিকিউল আর এই মলিকিউল কি সেম হলো? তাহলে ডিফারেন্ট মলিকিউল হলে ওটাকে কি বলে? মিক্সচার অর ইমপিওর সাবস্টেন্স। বোঝা গেল এই জিনিসটুকুনি? আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা জিনিস বলছি, দেখো তো। আমি তোমাকে বললাম ক্লোরিন ফর্মুলা Cl2। তারপরে আমি তোমাকে বললাম সোডিয়াম কার্বনেট ফর্মুলা Na2CO3। তারপরে আমি তোমাকে বললাম সয়েল, সয়েলের কোনো ফর্মুলা হয় না। তারপরে আমি তোমাকে বললাম, মনে করো আমি তোমাকে বললাম ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা CaCl2। তারপরে হচ্ছে আমি তোমাকে বললাম আয়রন, আয়রনের ফর্মুলা হচ্ছে Fe। তারপরে আমি তোমাকে বললাম এয়ার। এইবার আমি তোমাকে একটা টেবিল দিলাম। এই টেবিলে আমি তোমাকে বললাম প্রথমে পিওর ইমপিওর গুলোকে সেপারেট করো। তারপরে আমি পিওরের মধ্যে বললাম কোনটা এলিমেন্ট আর কোনটা কম্পাউন্ড সেটা সেপারেট করো। এরকম ভাবে আমি তোমাকে বললাম। তাহলে তুমি, আমি এতক্ষণ যেটা শিখালাম সেটা দিয়ে তুমি বলতে পারবা কিনা বলবো। Cl2, তার মানে একটা অ্যাটম Cl আর একটা অ্যাটমও Cl দিয়ে একটা মলিকিউল হবে, দুটাই সেম অ্যাটম। তাহলে সেম অ্যাটম হলে ওটা এলিমেন্ট হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে ক্লোরিনটা লিখে দিলাম এলিমেন্ট। কিন্তু সোডিয়াম কার্বনেট, ওর মধ্যে Na আছে দুটা, তার সাথে লেগে আছে একটা কার্বনেট CO। তাহলে এটা কি সেম অ্যাটম দিয়ে তৈরি হলো? না। কিন্তু এটা গোটাটা একটাই মলিকিউল, সেম মলিকিউল। তাহলে সেম মলিকিউল কিন্তু আলাদা আলাদা অ্যাটম, তাহলে ওটা হয়ে গেল কিসের মধ্যে? কম্পাউন্ড। তাহলে Na2CO3 হয়ে গেল কম্পাউন্ড। কিন্তু সয়েলের মধ্যে কি আর একটাই মলিকিউল আছে? একই ধরনের মলিকিউল আছে? সয়েলের মধ্যে ডাস্ট আছে, পচে যাওয়া পাতা আছে, তাই কি না? তারপরে অনেক কিছু আছে সয়েল। তাহলে সয়েল কোনো দিক থেকেই পিওর না, ও তো এলিমেন্টও না কম্পাউন্ডও না, পিওর ও এলিমেন্ট কম্পাউন্ডের মিক্সচার। তাহলে সয়েল হয়ে গেল ইমপিওর। এবার ক্যালসিয়াম ক্লোরাইড, একটা ক্যালসিয়ামের সাথে দুটো ক্লোরিন, দেখো Ca একটা Cl2 দুটা, একই না? কিন্তু এটা একটাই মলিকিউল, এটা ক্যালসিয়াম ক্লোরাইড, মানে ওর মধ্যে সবগুলোই এরকম। তাহলে সেম মলিকিউল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম, তাহলে ওটা কি হয়ে গেল? কম্পাউন্ড CaCl2। বুঝতে পারলা? পারছো তো? কিন্তু আয়রন, আয়রনের একটা মলিকিউলের মধ্যে শুধু Fe বলে, Fe আছে, Fe আয়রনের ফর্মুলা।
অন্য কোনো অ্যাটম নেই, তাহলে মলিকিউল একটাই কিন্তু একই অ্যাটম, তাহলে ওটা কি হয়ে গেল, পিওরের মধ্যে এলিমেন্ট হয়ে গেল, মানে এপি এখানে হয়ে গেল। এবার বলো এয়ার, এয়ার কি কখনো পিওর হবে? এয়ারের মধ্যে কি শুধু একটাই গ্যাস আছে? অনেক গ্যাস আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড, অনেক মলিকিউল। তাহলে আলাদা আলাদা মলিকিউল দিয়ে তৈরি হলে ওটাকে কিসের মধ্যে রাখবো, ইম্পিওরের মধ্যে রাখবো। তাহলে এইভাবে জিনিসগুলো দিলে যাতে পারবে, পারবা? তাহলে এবার দেখে নি বুকের মধ্যে, তোমরা এক কাজ করো, প্রথমে চলে আসো হচ্ছে পেজ নাম্বার 130-তে। হুম, দেখো ফার্স্ট প্যারাগ্রাফে, দেখো বোল্ড করে পিওর সাবস্টেন্স লেখা আছে। তাহলে পিওর সাবস্টেন্স লেখা থাকলে ওই লাইনটা আন্ডারলাইন করে দাও, যে সুগার হুইচ কন্টেন্স পার্টিকেল অফ অনলি ওয়ান কাইন্ড is called a pure substance, whereas soil which contains particles of different kinds is called impure substance or mixture. কিন্তু এক্সামে লেখার সময় কিন্তু আবার সুগার সয়েল কথাগুলো লিখবা না, তুমি বলবা যে the matter which is which contains only one kind of particle is called pure substance, or the matter which contains different kinds of particle is called impure substance. কিন্তু তার নিচের দিকে চলে আসো একদম, আচ্ছা এই নিচের দিকে কিছু নাই, পরের পেজে চলে আসো। মিক্সচারের ডেফিনেশন ফার্স্ট লাইন হবে, মিক্সচার কন্টেইনস টু অর মোর কাইন্ড অফ পিওর সাবস্টেন্সেস মিক্সড ইন এনি প্রপোর্শন। ফর এক্সাম্পল সল্ট সলিউশন, সল্ট আর জলের মিক্সচার is mixture of two pure substances, salt and water. Milk is a mixture of water, fat and protein, etc. তো এখানে দেখো বোল্ড করে আরো অনেক এক্সাম্পল লেখা আছে, সল্ট সলিউশন, সুগার সলিউশন, মিল্ক, যতগুলো বোল্ড করে লেখা আছে, ওই ওই লাইনটা যেখানে শেষ হলো ওই সেন্টেন্সটা, সয়েল এন্ড ব্রিক্স আর সাম এক্সাম্পলস অফ মিক্সচার, অত অব্দি গিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। করেছো? এইবার চলে আসি আমরা মিক্সচারটা এবার ভালো করে করি। ধরে নাও আমি তোমাকে দুটো মিক্সচার দিলাম, একটা মিক্সচার দিলাম আমি তোমাকে সুগার সলিউশন, মানে জলের মধ্যে সুগার মিশানো আছে, আর একটা মিক্সচার দিচ্ছি আমি সয়েল, দেখো তুই ইয়ে হয়ে গেছিল, মানে গ্লিচ হয়ে গেছিল। তো একটা আমি তোমাকে বললাম সুগারের সলিউশন নিতে বললাম, কিন্তু আর একটা বিকারে আমি তোমাকে নিতে বললাম সয়েল আর ওয়াটারের মিক্সচার, সয়েল আর ওয়াটারের মিক্সচার। তো আমাকে বলো, তুমি যখন জলের মধ্যে সুগারটাকে ভালো করে মিক্স করে দাও, নিয়ে মনে করো তুমি ওপর থেকে একটু নিয়ে টেস্ট করলা, তারপরে তুমি নিচের থেকে একটু নিয়ে টেস্ট করলা, তারপরে মনে করো তুমি মিডল থেকে একটু নিয়ে টেস্ট করলা, তাহলে ওপরে মাঝখানে আর নিচে এই সুগার সলিউশনের টেস্ট কি আলাদা আলাদা হবে না একই হবে? একই হবে। এখানে যতটা মিষ্টি লাগবে এখানেও ততটা লাগবে, এখানেও ততটা লাগবে। তার মানে আমি বলতে পারি,
দেখো তার মানে আমি বলতে পারি কি যে এই সলিউশনের মধ্যে, এগুলো একটু মুছে দিচ্ছি, এই সলিউশনের মধ্যে সুগারের পার্টিকেল গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে আছে, ইয়েস অর নো? মনে করো সমানভাবে গোটা মিক্সচারের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট, আমি আর ড্র করছি না, বুঝেই যাচ্ছ। কিন্তু সয়েলের ওয়াটারের মধ্যে যখন সয়েল দিই দেখবা সয়েল গুলো ভারী হওয়ার জন্য নিচের দিকে পড়ে যাবে কিছুক্ষণ পরে, সয়েল গুলো এইখানে এসে জমা হয়ে যাবে, আর ওপরটা একটু ক্লাউডি ক্লাউডি থাকবে। তাহলে এখানে সয়েল হচ্ছে লেস, ওপরে যেটুকুনি সয়েল ভেসে আছে সেটা হচ্ছে লেস অ্যামাউন্ট অফ সয়েল, কিন্তু নিচের দিকে মোর অ্যামাউন্ট অফ সয়েল, হ্যাঁ কি না? তাহলে সয়েলের মিক্সচারে কি সয়েল কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে? না। যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে বলে হোমোজেনিয়াস মিক্সচার, কিন্তু যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না হয়ে থাকে, কোথাও কম কোথাও বেশি, তাহলে বলে হেটেরোজেনিয়াস মিক্সচার। পারবা জিনিসটা? তাহলে দেখো তোমরা পেজ নাম্বার 131 এর সেকেন্ড প্যারাগ্রাফটা দেখো। সেকেন্ড প্যারাগ্রাফে দেখো যে ইন সাম মিক্সচার্স দ্য ইন্ডিভিজুয়াল component can be seen with naked eyes or under a magnifying glass, as in soil where we can see different components clearly. মানে ধরে নাও সয়েল আর ওয়াটারের মিক্সচারে তুমি সয়েলের পার্টিকেল গুলো দেখতে পাবা কি পাবা না বলো? দেখতে পাওয়া তো, যে সয়েলের পার্টিকেল গুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাওয়া তো। কিন্তু সুগারের সলিউশনে কি সুগারের পার্টিকেল গুলো কি আর মেশানোর পরে কি আর দেখা যায়, নাকি ওগুলো ভ্যানিশ হয়ে যায়? তাহলে এটা হয়ে গেল ক্যান নট সি। তাহলে হোমোজিনিয়াস মিক্সচারে তুমি সলিউট গুলো দেখতে পাবা না, কিন্তু হেটেরোজিনিয়াস মিক্সচারে তুমি সলিউট গুলোকে দেখতে পাবা। দেখো ওটাই কন্টিনিউ করো আবার। The different components present in mixture are not evenly distributed. আচ্ছা, ক্লিয়ারলি পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও, থার্ড লাইন পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও, সেকেন্ড প্যারাগ্রাফের থার্ড লাইন পর্যন্ত ক্লিয়ারলি। তারপর থেকে আলাদা ব্র্যাকেট করো, the different components present in the mixture are not evenly distributed. Such mixtures are non-uniform in nature, they are called heterogeneous mixture. Example, salt and sanded mixture, petrol and water and mixture, muddy water এর এটা, অয়েল অ্যান্ড ওয়াটারের মিক্সচার, সালাড, স্যুপ, ব্লাড, এগুলাতে সবই এগুলা হেটেরোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল। তারপরেরটাতে চলে আসো, ইন সাম মিক্সচার থেকে আবার একটা ব্র্যাকেট করবা, ইন সাম মিক্সচার দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস আর নট ডিস্টিংগুইশেবল অর ভিজিবল ইন দ্য নেকেড আই, দ্য কম্পোনেন্টস আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য মিক্সচার করে, ও না, নেকেড আই পর্যন্ত একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপর থেকে একটা আলাদা ব্র্যাকেট করো। The components are evenly distributed throughout the mixture. Such a mixture is uniform in nature. This type of mixture is also called homogeneous mixture. Example, lemonade, sugar solution, steel, brass, bronze, salt solution, air, alcohol, and অন্যান্য এগুলো সব। আর লাস্টের লাইনটা আলাদা করে ব্র্যাকেট করবা, a homogeneous mixture is also called a solution. Homogeneous mixture is also called সলিউশন। দেখো তো আমি সুগারের পাশে সলিউশন কথাটা ইউজ করেছি না? তাহলে এবার চলে আসো, ইজ এয়ার মিক্সচার। দেখো এয়ার এর মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, ক্লোরিন আছে, অনেক অনেক গ্যাস আছে। অক্সিজেন আছে মোটামুটি তোমার 26%, নাইট্রোজেন আছে মোটামুটি 72%, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে হচ্ছে তোমার 1, মানে তোমাদের অক্সিজেন হচ্ছে 21 দিয়েছে, নাইট্রোজেন 78 দিয়েছে, 21 এটা 78 করে দিলাম। আর কি বলতো, এইখানে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড আদার গ্যাসেস, অ্যান্ড কি বললাম, আদার গ্যাসেস, সব মিলিয়ে হচ্ছে তোমার 1%, বুঝলা?
তাহলে টোটাল করো দেখি, 21 প্লাস 79 মিলে কত হচ্ছে? 99। 99 প্লাস 1 মিলে টোটাল কত হচ্ছে? 100%। তো যাই হোক, সে যেটা যেই পার্সেন্টেজই থাকুক না কেন, আমার কথাটা হচ্ছে এয়ার কি তাহলে একই মলিকিউল দিয়ে তৈরি না আলাদা আলাদা মলিকিউল দিয়ে? তাহলে এয়ার কে আমি কি বলবো? মিক্সচার। এবার স্যার এয়ার হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস মিক্সচার? তোমাদের ক্লাসের জন্য এখন আমরা এয়ার কে হোমোজিনিয়াসই ধরে রাখবো। দেখো হেটেরোজিনিয়াস তো, কিন্তু তুমি হোমোজিনিয়াসের প্যারাগ্রাফটাতে আসো, হোমোজিনিয়াসের ডেফিনেশনের যে প্যারাগ্রাফটা আসছো, ওখানে হোমোজিনিয়াস মিক্সচার যে বোল্ড করে লেখা আছে তার পাশে এক্সাম্পলে দেখো তো এয়ার দেওয়া আছে কিনা। কিন্তু নিচেরটাতে কি লেখা আছে? নিচে হোমো বা হেটেরো কিছু দেওয়া নাই। তো তুমি এখন এই ছোট ক্লাসের জন্য এয়ার কে কি ভাববা? হোমোজিনিয়াস মিক্সচার ভাববা। মানে এয়ার এর মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আদার গ্যাসেস এগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। আর হোমোজিনিয়াস মিক্সচারকে কি যেন বলে আর একটা নাম, সলিউশনও বলতে পারো। কিন্তু বিষয়টা কিন্তু সত্যিকারের ঠিক না। ধরে নাও আমি বলছি তুমি একটা খুবই পলিউটেড সিটিতে থাকো, আর কেউ একজন একদম সুন্দর গ্রামে ফ্রেশ জায়গাতে থাকে। এবার আমাকে বলো পলিউটেড সিটিতে কার্বন ডাই অক্সাইড আর একটা ভিলেজে যেখানে বেশ সুন্দর গাছপালা আছে ওখানে কার্বন ডাই অক্সাইড, দুই জায়গায় একই হবে? পলিউটেড সিটিতে বেশি হবে, ভিলেজে কম হবে। অক্সিজেন, অক্সিজেন কোথায় বেশি হবে? ভিলেজে। কিন্তু পলিউটেড সিটিতে একটু কম হবে। তো সেম না হলে ওটা হোমোজিনিয়াস ভাববো না, ওটাকে কি ভাববো? হেটেরোজিনিয়াসই ভাববো। কিন্তু বইতে যেহেতু এখন না, এইটে আছো তোমরা, সেজন্য এখন আবার এটাকে হোমোজিনিয়াসই ধরো, পরে বড় হয়ে ওটা আমরা হেটেরোজিনিয়াস ভেবে নেবো। হ্যাঁ, তাহলে এখান থেকে ফার্স্ট এয়ার ইজ এ মিক্সচার, এটা একটা ব্র্যাকেট করো। এয়ার ইজ এ ইউনিফর্ম মিক্সচার অফ সেভারাল গ্যাসেস, দ্য মেজর কম্পোনেন্টস অফ এয়ার ইজ নাইট্রোজেন, এয়ার কন্টেইন 78% নাইট্রোজেন। এই প্যারাগ্রাফটা গোটাটাই পড়বে, এই ভেরি স্মল অ্যামাউন্ট পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দাও। আর পাশের ফিগারটা ভালো করে দেখবা, তার উপরে যে দুটো গ্লাসের আর কাপের ছবি আছে দেখতে পাচ্ছ? প্রথম গ্লাসের মধ্যে কি রাখা আছে ফিগার 2 তে? মাডি ওয়াটার, ওটা কিন্তু নন ইউনিফর্ম মানে হেটেরোজেনিয়াস। আর তারপরে ফিগার 3 তে কিসের গ্লাস রাখা আছে? কফি, ওটা কিন্তু ইউনিফর্ম মিক্সচার। কফির দানাগুলো আমরা দেখতে পাই না, আর ওটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাই ওটা হোমোজেনিয়াস। আর মাডি ওয়াটারের সয়েলের পার্টিকেল গুলো আমরা দেখতে পাই, আর ওটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না, তাই ওটা হেটেরোজেনিয়াস। এবার চলে আসি আমরা, একটা দেখো অ্যাক্টিভিটি আছে, টেক সাম ক্যালসিয়াম অক্সাইড পাউডার and dissolve it in water. The powder reacts vigorously with water to form calcium hydroxide and liberates heat. দেখো নিচে ইকুয়েশনটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার, অ্যারো দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হিট দেওয়া আছে কিনা? The solution of calcium hydroxide formed is called lime water. Filter the solution into a petri dish. Keep the solution in open for a couple of hours. Stir the solution regular interval. After a couple of hours, the lime water will turn milky. Carbon dioxide present in air will react with calcium hydroxide solution to form insoluble precipitate of calcium carbonate. Calcium carbonate is insoluble in water and appears a tiny white particle. This gives a milky appearance to the solution. Lime water turns milky, show the presence of carbon dioxide. বুঝে গেছি। দেখো আমি বলে দিচ্ছি তোমাকে ভালো করে, এটা পেট্রি ডিশ না নিয়ে আমি বিকার দিয়ে বোঝাচ্ছি। এই বিকারের মধ্যে তুমি একটু ক্যালসিয়াম অক্সাইডের গুঁড়া নিয়ে নিলা, ক্যালসিয়াম অক্সাইড, বুঝা গেল? এবার এই বিকারের মধ্যে তুমি একটু জল ঢেলে দিলা,
এই বিকারের মধ্যে একটু জল ঢেলে দিলাম, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এখন ওয়াটারের সাথে রিয়াক্ট করবে। রিয়াক্ট করলে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর তার সাথে তৈরি হয় হিট, মানে জিনিসটা গরম হয়ে যাবে। এই যে এই সলিউশনটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। তো এটাকে ঠান্ডা করতে হবে একটু কিছুক্ষণ পরে। ক্যালসিয়াম অক্সাইডের ফর্মুলা হচ্ছে CaO, ওয়াটারের ফর্মুলা হচ্ছে H2O, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা হচ্ছে CaOH2। বুঝলা জিনিসটা? এবার তুমি কি কি বলেছে তোমাকে? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে ফিল্টার করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে একটা বিকারের মধ্যে রাখতে বলেছে। তুমি ভাবো, এই বিকারের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। কোনটা আছে বললাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়েছো কিন্তু, হ্যাঁ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা CaOH2। এবার দেখো, এটা ওপেন এয়ারের মধ্যে আছে, হ্যাঁ কি না? আর এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে একটু হলেও। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এর সাথে মিক্স হবে। তাহলে এর সাথে কোন গ্যাস মিক্স হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ফর্মুলা কি? CO2। বলে এখানে কি তৈরি হবে জানো? CaOH2 আর CO2 মিলে তৈরি হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেট। কি তৈরি হয়ে যায়? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটের আহ নাম হচ্ছে, এখানে নাম দেওয়া ঠিক থাক। এই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে একটু কিরকম বলতো, দইয়ের মতো থকথকা হয়। আর এটা হচ্ছে হোয়াইট কালারের হয়। হোয়াইট কালারের দইয়ের মতো জিনিসকে প্রেসিপিটেট বলে। কি বলে এটাকে? প্রেসিপিটেট বলে। তো তুমি দেখবা কিছুক্ষণ পরে এই ট্রান্সপারেন্ট ওয়াটারটা কিরকম হয়ে যাচ্ছে, এরকম মিল্কি হোয়াইট টাইপের হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে মিল্কি হোয়াইট টাইপ। কেন মিল্কি, এরকম মিল্কি হোয়াইট টাইপ কেন হলো? কারণ এখানে এখন কি তৈরি হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট। এবার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিসের সাথে মিক্স হয়ে ক্যালসিয়াম কার্বনেট বানালো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসলো? এয়ার থেকে আসলো। তার মানে বোঝা গেল যে এয়ারে কার্বন ডাই অক্সাইড আছে। এই এক্সপেরিমেন্টটা কি প্রুফ করার জন্য? এয়ারে যে কার্বন ডাই অক্সাইড আছে সেইটা প্রুফ করা। বুঝলা জিনিসটা? দেখো। হুম। তাহলে প্রথমে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার দেখাই। এই যে দেখো, ক্যালসিয়াম অক্সাইড এরকম চুন টাইপের হয়। এই শর্টসটা দেখে নাও তাহলেই বুঝিয়ে দেবা। এইরকম, এই যে দেখো এরকম চুন টাইপের হয়। এটাকে খুলতে হয়, একটু গুঁড়ো করে নিতে হবে এটাকে। এটা পাথরের মতো হয়ে আছে, এটাকে একটু গুঁড়ো করে নিতে হয়, তাহলে রিয়াকশনটা ভালো হবে। এবার এর মধ্যে একটু জল নিলা, জল নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিলা ক্যালসিয়াম অক্সাইড। টেম্পারেচার মেপে নাও, দেখো 32 ডিগ্রি সেলসিয়াস আছে। এবার এর মধ্যে একটু ক্যালসিয়াম অক্সাইড ঢেলে দাও। দেখো জিনিসটা এখন গরম হয়ে যাবে কিন্তু। গরম যে হচ্ছে সেটা থার্মোমিটার দিয়ে দেখাবে। এই দেখো ঘুলে যাচ্ছে।
আর যেটা ঘুলে যায় তখন এটা কি তৈরি করছে বলো তো? ক্যালসিয়াম অক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড ওয়াটারের সাথে মিক্স হয়ে কি বানাচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাচ্ছে। কি বানাচ্ছে বললাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাচ্ছে। ভাবো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন গরম হয়ে গেছে, গ্লাসটা কিভাবে বুঝাবে? এই যে দেখো, টেম্পারেচার মাপছে, আগে 32 ছিল, এখন দেখো অনেক বেশি, মানে পার হয়ে গেছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি না হলে 80 কাছাকাছি হবে। এইবার তুমি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হলো, এই যে CaOH2, এই যে এইটা যেটা তৈরি হলো, এবার এইটাকে নাও। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে এয়ারের কি মিক্স হয়ে যাবে জানো? কার্বন ডাই অক্সাইড। দিয়ে দেখবা, তোমাকে দেখাচ্ছি, এটা ভালো একটা ইয়ে হবে। এই যে এই ফ্লাস্কের মধ্যে নেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটার আর একটা নাম লাইম ওয়াটার। ওটার কালার কিরকম দেখতে পাচ্ছ? একদম ট্রান্সপারেন্ট। আর এই দিক থেকে একটা পাইপ দিয়ে একটা গ্যাস ঢুকানো হবে। গ্যাসটা কি বলতো? কার্বন ডাই অক্সাইড। দেখবা এটা ট্রান্সপারেন্ট থেকে মিল্কি হয়ে যাবে, একটু হোয়াইট কালারের হয়ে যাবে। দেখো যাচ্ছে, মিক্স হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের সাথে মিক্স হচ্ছে হচ্ছে। মিক্স হলে এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। এই যে এইটা, এই ক্যালসিয়াম কার্বনেটের কালার হচ্ছে হোয়াইট কালারের হয়। হোয়াইট কালারের সাদা, মানে মিল্ক দইয়ের মতো। এই যে দেখো ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, সাদা টাইপের হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? এটা ক্যালসিয়াম কার্বনেট। এটাকে কিছুক্ষণ আনডিস্টার্বড রেখে দিবা। আনডিস্টার্বড রেখে দিলে দেখবা সাদা কালারের মিল্কি জিনিসটা, প্রেসিপিটেট বলে যেটাকে, ওটা নিচের দিকে এসে জমা হবে। তাহলে বুঝলা রিয়াকশনটা? কিন্তু এখানে ওই ভিডিওতে যেরকম আলাদা করে কার্বন ডাই অক্সাইড একটা পাইপ দিয়ে ঢোকানো হয়েছিল, তোমাকে পাইপ দিয়ে ঢোকাতে বলেনি, তোমাকে এমনি রেখে দিতে বলেছে। একদিন রেখে দিলা বা 6 ঘন্টা রেখে দিলা, তাও দেখবা মিল্কি হবে। তাহলে স্যার ওখানে তো পাইপ দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকলো, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড তাহলে কোথা থেকে আসলো? এয়ার থেকে। তাহলে এর থেকে কি প্রুফ হলো? এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। বুঝলাম জিনিসটা? তাহলে দেখো এটা অ্যাক্টিভিটিটা এটা ভালো করে করবা। নেক্সট চলে আসো। স্যার এয়ারের মধ্যে ওই অ্যাক্টিভিটিটার পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট। এয়ারের মধ্যে কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড আছে দেখো? এয়ার কন্টেন্স 0.035% অফ কার্বন ডাই অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড দিয়ে প্ল্যান্ট ফুড বানায় কিনা? প্রসেসটার নাম কি? ফটোসিনথেসিস। তাহলে গ্রিন প্ল্যান্টস ইউজ কার্বন ডাই অক্সাইড ফর এয়ার টু প্রিপেয়ার ফুড বাই ফটোসিনথেসিস। অ্যাকোয়াটিক প্ল্যান্টরা কার্বন ডাই অক্সাইড পায় ওয়াটার থেকে ডিজলভ ফর্মে টু প্রিপেয়ার ফুড। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা এইবার, স্যার কার্বন ডাই অক্সাইড ছাড়া তো এয়ারের মধ্যে অনেক ডাস্ট পার্টিকেলও ঘুরে বেড়ায়, ঠিক না? ওইটা কিভাবে আমরা প্রুফ করব? দেখো, জাস্ট এই যে অ্যাক্টিভিটিটা দেখো, এই অ্যাক্টিভিটি 2টা দেখো। দেখো যে, মানে তুমি জানলার পাশে একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস ধরে এয়ারটাকে অবজার্ভ করছো, তুমি এয়ারের মধ্যে ছোট ছোট ডাস্ট পার্টিকেল দেখতে পাবা। সেটার একটা খুব ভালো ইয়ে আছে। টিন্ডাল এফেক্ট। দেখো তো, যখন কখনো অন্ধকার রুমে বা জানলার থেকে কখনো রোদ ঘরের মধ্যে ঢুকতে দেখেছো অন্ধকার রুমে? তো দেখবা তো ওই রোদের মানে সানলাইটের যে রেটা, ওর মধ্যে এরকম ছোট ছোট ডাস্ট পার্টিকেল ঘুরে বেড়ায় কিন্তু। ইয়েস অর নো? এই যে দেখো,
এই ধরো কত ডাস্ট পার্টিকেল, একটু এই সাইড থেকে মনে করো জামাটা ঝাড়ু দিচ্ছে, যাতে করে একটু হাওয়া আসে, ডাস্ট পার্টিকেল যাতে এয়ারে মেশে। তাহলে এর থেকে কি প্রুফ হলো যে এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেলও আছে। এটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে আরো ভালো দেখা যাবে। এই এফেক্টটাকে টিন্ডাল এফেক্ট বলে। নেক্সট, স্যার ডাস্ট পার্টিকেল, দেখো অ্যাক্টিভিটির ওপরের প্যারাগ্রাফটা ভালো করে পড়বা আর অ্যাক্টিভিটিটাও ভালো করে পড়বা। এবার অ্যাক্টিভিটির নিচের প্যারাগ্রাফে দেখো ডাস্ট পার্টিকেল এয়ারে আসলো কি করে। ওই যে তোমার গাড়ি যাচ্ছে, ধোয়া ধুলাবালি উঠছে নাকি না, ঝড় হচ্ছে বা হাওয়া বইছে। তাহলে দেখো নিচের প্যারাগ্রাফে কি লেখা আছে, দ্য ডাস্ট পার্টিকেল কাম ইন এয়ার ফ্রম সেভারাল সোর্সেস সাচ অ্যাজ ব্লোয়িং অফ উইন্ড, ট্রাফিক অন দ্য রোড, ডাস্টিং অ্যাট হোম। এগুলো জাস্ট এই প্যারাগ্রাফটা একটা ব্র্যাকেট করে দাও। নেক্সট পেজে দেখো একটা ইয়েলো বক্সে উপরে দেখে লেখো, দেখো লেখা আছে একটা কথা, dust particle is a major pollutant of air along with soot, smoke, and several other gases like sulfur dioxide, nitrogen oxide, carbon monoxide, carbon dioxide, etc. মানে দেখছো তো, ডাস্ট পার্টিকেল এই গ্যাসগুলোর সাথে সাথে ডাস্ট পার্টিকেলও একটা খুব পলিউট্যান্ট, মানে এয়ার পলিউশন করায়। আর ডাস্ট পার্টিকেলের জন্য তোমার অনেক রকমের ডিজিজও হতে পারে, লাইক অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস, এরকম টাইপের লাংসের প্রবলেম হতে পারে। তো দেখো এখানে লেখা আছে যে পার্সন অফ প্রেজেন্স অফ ডাস্ট পার্টিকেল ইন এয়ার ক্যান প্রডিউস অ্যালার্জিক রিয়াকশন অর রেসপিরেটরি ডিজিজ। তোমার অ্যালার্জি হতে পারে বা রেসপিরেটরি ডিজিজ মানে তোমার নাক, শ্বাস নেওয়ার যে জায়গাটা, এই উইন্ড পাইপ, লাংস, এগুলো ক্ষতি হতে পারে। সো উই শুড নেভার ব্রিথ থ্রু আওয়ার মাউথ। মুখ দিয়ে শ্বাস নেওয়া উচিত না, যদি না খুব দরকার পড়ে। আমাদের সবসময় নোজ দিয়ে ব্রিথ করা উচিত, কারণ নোজের ভিতরে ছোট ছোট চুল থাকে না, এয়ার তো অনেক ডাস্ট পার্টিকেল ওই এয়ারের সাথে কি হয়ে যায় বলতো, আটকে যায়। তো ডাস্ট পার্টিকেল আমাদের নাক দিয়ে ভিতরে ঢুকতে পারে না। কিন্তু মুখে তো কোনো ওরকম টাইপের ব্যারিয়ার নেই, তো মুখ দিয়ে পুরো ডাস্টটাই ঢুকে যাচ্ছে তোমার লাংস। তো দেখো লেখা আছে অলসো দ্য প্রেজেন্স অফ ডাস্ট পার্টিকেল অ্যালং উইথ আদার পলিউটেন্ট গিভস আস এয়ার কোয়ালিটি অফ দ্য প্লেস। মানে তোমার এয়ারের মধ্যে কতটা ডাস্ট পার্টিকেল আছে, সেটা, সেটার যে প্যারামিটারটা, সেটাকে বলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। দেখো AQI পেয়েছো, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মেজার দ্য এয়ার কোয়ালিটি অফ এ প্লেস ইন ডিফারেন্ট প্লেসেস অ্যাক্রস দ্য সিটি। ইউ উইল ফাইন্ড দ্য AQI বোর্ড বিং ডিসপ্লে। অনেক জায়গায় অনেক রকমের এরকম AQI ইন্ডেক্স দেখানো হয়। তো যেমন দেখো দিল্লি, AQI অফ সিটিজ ইন ইন্ডিয়া, ইমেজ থেকেই দেখাই। এখানে অনেক AQI, একটা দেখি ভালো, এটা অন্যটা দেখাই। উম দেখো দেখো AQI 460 মানে খুবই বাজে অবস্থা। যত কম AQI হবে তত ভালো, আর যত AQI বেশি হবে তত বাজে। দিল্লির AQI হচ্ছে 460। পাকিস্তান লাহোরের যে, লাহোর যে পাকিস্তানের ক্যাপিটাল, সেখানে 328। চাইনাতেও এক আছে চেংদু, সেটাতে দেখো আবার 176। তাও দেখো অরেঞ্জ কালার, মানে অতটাও খারাপ না, মানে সরি অতটাও ভালো না, অতটাও ভালো না। তুমি এইটা যদি গ্রিন কালারের হয় তাহলেই ওটা ভালো। গ্রিন কালার স্যার কত হতে হবে, মোটামুটি 50-এর মতো এরকম হতে হবে। এর মধ্যে AQI রায়গঞ্জ কেউ মাপছে কিনা আমি জানি না।
AQI অফ রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল। রায়গঞ্জ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এখানে নাই, দেখি তাও অলে সার্চ দেখি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 57 to 71। আমাদের এখানে কি কোনো ফ্যাক্টরি, অত কি ফ্যাক্টরি বা অত গাড়ি ঘোড়া, রায়গঞ্জটা ছোট জন্য জাম মনে হয়, কিন্তু ব্যাঙ্গালোর কলকাতা দিল্লির মতো তো আর অত বড় জায়গা না, ওখানে তো প্রচুর গাড়ি। রায়গঞ্জে যত না গাড়ি তার মনে হয় 100 গুণ বেশি গাড়ি। রায়গঞ্জে যদি রায়গঞ্জে যদি মনে করো 500টা গাড়ি হয়, ওখানে 5 লাখটা গাড়ি মনে করো। তো এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একটু ভালো হবে সেটা বুঝি। তাহলে এবার চলে আসি যে মিক্সচারের টাইপ গুলো দেখো। মিক্সচারের টাইপস দেখো, একটা টেবিল দেওয়া আছে, আমি পজ করে দিচ্ছি এখন। আর এটা এখানে যদি বোর্ডে বোঝাতে হয় তখন এসে বুঝাবো।